ঝাড়ু হাতে রিমি ড্রয়িং রুমে প্রবেশ করতেই শাশুড়ি নার্গিস আক্তার কান থেকে মোবাইলটা নামিয়ে বলল, আমার বান্ধবী রোজিনার বাসায় তার ছেলের শ্বশুরবাড়ি থেকে নাকি অনেক ফলমূল আর রোজার বাজার পাঠিয়েছে। আমার কপালে কি তাহলে সেই সুখ নেই বলতে চাচ্ছ? রিমি হঠাৎ এমন প্রশ্নের ভ্যাবাচাকা খেয়ে বলল, আপনি এটা কি বলছেন মা? আমি তো আপনাকে সেরকম কিছু বলিনি। মুখে বলতে হবে কেন বাবা? তোমার বাপের বাড়ির লোকজনের তো এখনো কোনো হুঁশ হলো না আমাদের বাড়িতে কিছু পাঠানোর জন্য। মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যে কিছু জিনিসপত্র রোজার মাসে পাঠাতে হয় সেটা কি তারা আদেও জানে? রিমি বলল, মা আসলে আমার আব্বুর শরীরটা ভালো নেই, আর তাছাড়া ওনার হাত এখন খালি, তাই হয়তো কিছু পাঠাতে পারছে না। রিমির শাশুড়ি চেঁচিয়ে বলল, হাত খালি এই অজুহাতে মেয়ের শ্বশুর বাড়িতে কিছু না পাঠিয়ে নিজেরা ভালো মন্দ খাচ্ছে, তাই তো? তোমার বাবা কিরকম মানুষ সেটা আমার ভালো জানা আছে। বলেই তিনি মুখ বাঁকিয়ে চলে গেলেন। কিন্তু রিমির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ইফতারের সময় যখন রিমি ইফতারের জিনিসপত্র টেবিল রেডি করছিল তখন তার স্বামী এসে বসতেই তার শাশুড়ি তাকে উদ্দেশ্য করে বলল, তোর শ্বশুর বাড়ি থেকে কি এই রমজান মাসে আমাদের বাসায় কিছু পাঠাবে না, নাকি এটাও আমাদের তাদেরকে বলে দিতে হবে ফোন করে? মায়ের কথায় সজীব সাইদি বলল, আসলেই তো, তোমার বাপের বাড়ি থেকে তো কিছুই পাঠালো না, এটা তো আমি খেয়ালই করিনি। রিমি বলল, আসলে এখন আমার বাবার হাতটা খালি, তাই হয়তো কিছু পাঠাতে পারছে না, এখনো তো সময় আছে, আশা করি কিছু না কিছু পাঠিয়ে দেবে। আহা, কিছু না কিছু পাঠালে তো হবে না। আমার বান্ধবীর বাসায় তার ছেলের শ্বশুরবাড়ি থেকে খাবার দাবার আর ঈদের জন্য জামা কাপড় পাঠিয়েছে। এদিকে নিস্তলার ভাবিও বলছিল তার ছেলের শ্বশুরবাড়ি থেকে নাকি অনেক খেজুর, ফলমূল আর ছোলা পাঠিয়েছে। আমরাও যেন বড় মুখ করে বলতে পারি সেরকম কিছু তো পাঠাতে হবে, তাই না? রিমিকে অবাক করে সজীব আবার বলে উঠল, তোমার বাবা তো বিয়েটাও কোন রকমে দিয়ে দিল, সেরকম কিছু আয়োজন করেনি। এখন অন্তত আমরা ভালো মন্দ কিছু উপহার আশা করতেই পারি। চেয়ে চেয়ে নেওয়াটা কি উপহার হলো সজীব? এত কথা বলে লাভ নেই, তুমি আজকেই তোমার বাবাকে ফোন করে বিষয়টা নিয়ে কথা বলবে। শাশুড়ি আর স্বামীর কথায় রিমি চুপসে গেল। রান্নাঘরে ইফতারের আগে রিমি কাজ করছিল। হঠাৎ তার বেশ অসুস্থ লাগতে শুরু করে। সারাদিন রোজা রেখে শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আজও রান্না করতে মন চাইছে না, তাই সে রান্নাঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় রান্নাঘরের সামনে তার শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। বৌমা, ইফতারির সবকিছু রেডি হয়েছে তো? আর কিন্তু বেশি সময় নেই। টেবিলে এখনো বেগুনি আর আলুর চপ দেখতে পাচ্ছি না কেন? আম্মু, আমার শরীরটা ভালো না, আজ আর রান্না না করলে হয় না। ইফতারের জন্য তো আরো অনেক কিছু আছে, আলুর চপ আর বেগুনি না করলে কি খুব বেশি অসুবিধা হবে আম্মু? রিমির শাশুড়ি বলল, কি বলছো তুমি এসব? আলুর চপ আর বেগুনি ছাড়া আমি ইফতার করবো নাকি? তোমাদের আজকালকার মেয়েদের অজুহাতের শেষ নেই। তোমাদের বেঁচে থাকতে আমরা কত কাজ করতাম জানো, তাও আবার একা হাতে। তোমাদের একটু রমজান মাসে ইফতার বানাতে এত সমস্যা। তাড়াতাড়ি বেগুনি আর আলুর চপ করে নিয়ে এসো, ইফতারের সময় বেশি নেই। সেদিন ইফতারের টেবিলে নার্গিস আক্তার ছেলেকে বললেন, তোর বোন ফোন করেছিল, জানিস তাকে নাকি তোর শ্বশুরবাড়ির লোকজন চাপ দিচ্ছে রমজান মাসের বাজার পাঠানোর জন্য। ওদের ছেলে শ্বশুরবাড়ি থেকে নাকি 40,000 টাকার জিনিসপত্র পাঠিয়েছে। এখন বল আমরা কি করতে পারি? তোর বোন তো আমাকে ফোন করে কান্নাকাটি করছে। সজীব উত্তেজিত হয়ে বলল, এটা কোনো কথা? তাদের ছেলে শ্বশুরবাড়ি তো অনেক বড় লোক শুনেছি, তাদের টাকা পয়সা আছে, তাই এত টাকার জিনিসপত্র দিতে পেরেছে। আমাদের অবস্থা তো বুঝতে হবে, তাই না? আমাদের তো এত সামর্থ্য নেই। রিমি এসে বলল, একই কথা আমি তোমাদেরকেও বলেছিলাম, কিন্তু তখন তোমরা আমার কথার গুরুত্ব দাওনি। আমার বাবার অবস্থা এখন খুব খারাপ, তাই তোমরা রমজান মাসের বাজারের জন্য আমার বাবাকে অপমান করতেও ছাড় দাওনি। রিমির কথায় তার স্বামী আর শাশুড়ি কিছুই বলতে পারল না। কলিং বেলের শব্দে পরদিন দরজা খুলে নার্গিস আক্তার অবাক হয়ে যায়, কারণ তার মেয়ে ফারজানা কাঁদতে কাঁদতে ঘরে আসলো। মা, আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারছি না। আমি একে এতগুলো ইফতার রেডি করতে পারি না। প্রতিদিন আমার খুব কষ্ট হয়। আমাকে বলে আমার বাপের বাড়ি থেকে কেন রমজান মাসের বাজার পাঠাচ্ছ না তোমরা? এসব কি মানুষের কাজ কারবার? বাড়ির বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে নাকি? রমজান মাসের বাজার পাঠাচ্ছে না বলে এভাবে বারবার চাপ দিলে মানসিকভাবে একটা মানুষ ভেঙে পড়ে, সেটা কি তারা বোঝে না? আর তুই একে একটা মানুষ কিভাবে এতজনের ইফতার রেডি করবি প্রতিদিন? তোর বড় জাত তোকে একটু সাহায্য করতে পারে, তাই না? আমার ভাসুরের শ্বশুরবাড়ি থেকে অনেক জিনিসপত্র পাঠিয়েছে, তাই আমার বড় জায়ের কোনো কাজ করতে হয় না, তাকে কেউ কিছু বলে না। এখন আমার পক্ষে ওই বাড়িতে আর খালি হাতে যাওয়া সম্ভব না মা। এমন সময় সেখানে রিমি এসে বলল, মা, আপনিও আমাকে ইফতার রেডি করার জন্য চাপ দিয়েছিলেন গতকাল, মনে আছে? অথচ আমি বলেছিলাম আমার শরীরটা খারাপ, আর তাছাড়া আপনি বলেছেন আমাদের বয়সে নাকি আপনি অনেক কাজ করেছেন। তাহলে এখন সেই শিক্ষা আপনার মেয়েকে দিচ্ছেন না কেন? দেখো তোমার মায়ের থেকে কিছু শিখতে পারো কিনা। শ্বশুর বাড়িতে রমজান মাসে রোজার বাজার পাঠানোর জন্য চাপ দিচ্ছে, সেটা তোমার ভাই আর মাকে বুঝিয়ে বলে রোজার বাজার পাঠানোর ব্যবস্থা করো, আর তাড়াতাড়ি ফিরে যাও। সবার জন্য ইফতার তৈরির কাজ শেষ করো, না হলে তোমার মায়ের কি সম্মান থাকলো? আর কথাগুলো ফারজানার গায়ে লাগলো, তাই সে আর সেখানে না দাঁড়িয়ে চলে গেল। নার্গিস আক্তার আর কোনো কথা না বলে সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন। সজীব বিছানায় বসে তার বোনের শ্বশুরবাড়ির থেকে যখন অপমানিত হচ্ছিল তখন ঘরে প্রবেশ করলো রিমি। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই কিছু টাকা ম্যানেজ করে আপনাদের জন্য রোজার বাজার আর কিছু জামা কাপড় পাঠানোর ব্যবস্থা করছি। আপাতত 20,000 টাকার মতো আমি ম্যানেজ করতে পারবো, এর বেশি আসলে সম্ভব না। ও পাশ থেকে হয়তো কলটা কেটে দিয়েছে, তাই সজীবের মনটা খারাপ হয়ে গেল। রিমি সজীবের মন খারাপ দেখে তার কাছে গিয়ে তার কানের দুলজোড়া খুলে বলল, এগুলো আপাতত বন্ধক দিয়ে কিছু টাকা ম্যানেজ করে ওদের ঘরে কিছু জিনিস দিয়ে এসো। কি বলছো তুমি? আমার বোনের শ্বশুর বাড়িতে জিনিস পাঠানো
পাঠানোর জন্য তোমার কানে দুল দিয়ে দিচ্ছ? এর কারণ আমি বাসা থেকে ভালো শিক্ষা পেয়েছি। আমার স্বামীর এমন দুর্দিনে তার পাশে থাকা আমার দায়িত্ব, কিন্তু তোমারও স্বামী হিসাবে আমার পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল। যখন তোমার মা আমার বাবাকে আর আমাকে নানাভাবে অপমান করছিল রোজার বাজারের জন্য, কিন্তু তখন তুমি তা করনি। সজীব বউয়ের হাত ধরে বলল, আমি সত্যি ভুল করেছি, তোমার পাশে দাঁড়ানো আমার উচিত ছিল। আমি আসলে বুঝতে পারিনি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। এখন থেকে আমি স্বামী হিসাবে সবসময় তোমার পাশে থাকবো আর সব দায়িত্ব পালন করব। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসে ছেলে শ্বশুরবাড়ি থেকে উপহার সামগ্রী আশা করা, এমনকি চেয়ে চেয়ে তাদের বিব্রত করা বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আসুন এটা থেকে বেরিয়ে আসি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।